আজকে আমরা একটা এমন জায়গায় আছি যে জায়গাটাকে অতীতে বলা হতো দুর্গম কান্তার। এইখানে আপনারা ঘুরতে এলে যেটা পাবেন জয়পন্ডা এবং শিলাবতীর মিলনস্থল, বাবা কান্তরনাথের মন্দির। আজকে যেটার জন্য আমরা এসেছি, আমার যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে একটা নীল কুঠির, এখানে নীল প্রসেসিং এর কাজ হতো। আজকে আমাদের সঙ্গে এই দুজন দাদা এই গরমের রোদের মধ্যেও এসেছে, দেখতে পাচ্ছেন। আরো এলাকার অনেক মানুষ আছেন যাদের কাছ থেকে এই নীল কুঠির বা এই নীল প্রসেসিং এর প্লেসটার সম্বন্ধে আমরা জানবো। চলুন আমরা এটা এক্সপ্লোর করা শুরু করি। নমস্কার, আমি শ্রী শুভদীপ চক্রবর্তী এবং আমার দাদা শ্রী নীলকুঠি সম্পর্কে যেটুকু আমাদের সিনিয়রদের কাছে যেটুকু শুনেছি তো সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। ইংরেজরা যখন এসেছিল আমাদের ভারতবর্ষে, তো সম্ভবত 1757 পরে যখন যুদ্ধ হয়েছিল, তারপরেও ওরা যখন সমস্ত যে দেশীয় যে রাজারা ছিল এদেরকে যখন নিজেদের আওতাভুক্ত করলো, তারপরে এরা, আমি প্রথমে যে ঘটনাটা শুনেছি যে এরা নাকি প্রথমে এসেছিল আমাদের যে পিয়ারডোবা রেল স্টেশন রয়েছে ঠিক ওখানে একটা নীলকুঠি ওরা গঠন করেছিল, যেটা আজও কিছুটা পরিমাণ হয়তো অস্তিত্ব রয়েছে। পিয়ারডোবাতে যখন তারা নীলকুঠি গঠন করেছিল, তারপরে তাদের একটা সাব ডিভিশন করার জন্য, মানে সেটাকে মেন পোর্শন থেকে সেটাকে ভেঙে এসব এলাকার মানে কার্যকারিতা করার জন্য তারা কিছু পরিমাণ, সম্ভবত টমাস হ্যারিংটন বলে একজন সাহেবের নাম আমি শুনে এসেছি, আমার একজন সম্পর্কে জেঠু হন, উনি স্বর্গীয় শ্রী মনোরঞ্জন চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে। এই টমাস হ্যারিংটন সাহেব এখানে এসে এই নীলকুঠির সমস্ত যে ভারপ্রাপ্ত, তিনি সমস্ত দায়িত্ব এখানকার নেন। সব এলাকার তখনকার দিনে যেসব মানুষ নীল চাষ করতে বাধ্য থাকতো না, তাদেরকে তিনি জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে তিনি নীল চাষ করাতে বাধ্য করতেন এবং কি অকথ্য অত্যাচারও করতেন। এই পুকুরটা আছে, এটা বর্তমানে রাজার বাঁধ নামে পরিচিত। তো এই পুকুরে নাকি তারা তখনকার দিনে যেসব নীল হতো সেই নীলকে তারা পৌঁছে দিত এই পুকুরটাতেই, এবং কি স্থানীয় লোকের মুখে শোনা যায় যে পুকুরটি নাকি 65 বিঘা জুড়ে বিস্তৃত, এবং কি ওই পুকুর থেকে পৌঁছানো যে নীল ছিল সেগুলিকে তারা নিয়ে এসে বর্তমানে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নাকি শোনা যায় যে এর ঠিক নিচের পোর্শনে একটা অংশ রয়েছে, এই যে এখানে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে নাকি সেই নীলগুলিকে এসে তারা পৌঁছাতো। এটা একসময় গড় হিসাবে পরিচিত হয়েছে। এবং কি আমাদের যে নীল বিপ্লব হয়েছিল 59-এর দশকে, দীনবন্ধু মিত্র যিনি নীল দর্পণ নাটকটি লিখেছিলেন, তিনি নাকি শোনা যায় যে পশ্চিমবাংলার 43টি যে নীলকুঠি রয়েছে সেখানকার ঘটনা তিনি তুলে ধরেছিলেন। যে সিনিয়র সিটিজেন রয়েছেন, তো তাদের মুখে আমরা শুনেওছি যে সেই যে নীল বিপ্লব হয়েছিল এই ভাটমৌদি মৌজাটার মধ্যে এই নীলকুঠিটার নাকি নাম এসেছিল। এখানে যে আপনারা পোর্শনটা এটা দেখতে পাচ্ছেন, এটাতে সেই পুকুর থেকে পচানো নীলকে রাখা হতো, এবং কি এখানে এই যে খাঁজগুলো রয়েছে এখান থেকে লম্বা লম্বা তখনকার দিনের এক ধরনের মুঠি বাঁশ জাতীয় একটা বাঁশ পাওয়া যায়, সেই মুঠি বাঁশে এখানে বিছিয়ে দেওয়া হতো এই পোর্শনগুলোর মধ্যে, এবং কি সেখানের উপর যে পচানো যে নীলগুলো থাকতো সেগুলোকে এখানে রাখা হতো। তারপরে বিভিন্ন হ্যান্ডমেড প্রসেসে তারা সেগুলোকে বড়ি জাতীয় জিনিস করে তারা বাজারে বিক্রি করতো। মানে প্রথমে যখন হ্যারিংটন সাহেব এসেছিলেন তিনি এই কাছারি হাউসটি সহ এই যে এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সেটা করেছিলেন। পরবর্তী যেসব সাহেবরা এসেছিলেন তারা এই বাড়িটি বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো তারা করেছিলেন। এই যে আপনারা বর্তমানে কাছারি হাউসটি দেখতে পাচ্ছেন, এটা সেই হ্যারিংটন সাহেবের আমলেই তৈরি, যার নাম অনুযায়ী আমাদের যে সিমলাপালের ওখানে যে একটা জায়গা রয়েছে হরিণটুলি, তার নামকরণ হয়েছে হ্যারিংটন সাহেবের নাম অনুযায়ী। এবং কি তখনকার দিনে যে সব স্থানীয় লোকরা নীল চাষ করতে না চাইতো, তাদেরকে মানে ঠিক এইখানেরই কোনো একটা জায়গাতে এনে তাদেরকে চাবুক মারা হতো বা তাদের উপর অত্যাচার করা হতো। এটুকুও শুনেছি যে সেই নীলকর সাহেবরা যেসব মুখ বধির এইসব জাতীয় যেসব লোকগুলো রয়েছে, অর্থাৎ যারা কানে শুনতে পান না, কালা, এবং কি যারা কথা বলতে পারে না, সেই সব লোককে তাদের কাজে রাখতেন, যাতে না তাদের যে প্রাইভেসি যে তথ্যগুলো সেটা যাতে না লোকের কাছে ছড়িয়ে না পড়ে। ঠিক এরকম পজিশনে একটা রাস্তা ছিল যেটা সোজা চলে গেছে পিয়ারডোবা পর্যন্ত। আর কারো মতান্তরে শোনা যায় যে এই বাড়ি থেকেও নাকি এটা ছিল, কিন্তু হ্যাঁ ওটা নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু আমাদের অনুমান যে ঠিক এই কাছারি হাউস থেকে তারা যেহেতু সেনাবাহিনী তারা নিয়ে যেত, তারা বিভিন্ন যে নীল চাষের সামগ্রী বা প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র তারা যে আদান প্রদান করতো, এই পথ ধরেই ঠিক নিয়ে আসতো স্থানীয় লোকজনদের কাছে। আমি মাঝখানে একটা কথা বলি, কোন রকম ভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়নি, তারপরেও দেখুন এখনো অবধি এই দাঁড়িয়ে আছে। এই এটা চুনসরকি যে তৈরি করা এখনো অবধি এটা আছে। আমাদের পশ্চিম মেদিনীপুর যে গড়বেতা 2 ব্লক, আমাদের বগরি পরগনার আর একটি আমরা ঐতিহাসিক জায়গায় আছি। এইখানে নীল প্রসেসিং এর কাজ হতো, যেটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন গোপন রাস্তা ছিল, যেটা নাকি পিয়ারডোবা তৎকালীন পিয়ারডোবার যে রেল স্টেশনটা আছে সেখানে যে নীলকুঠি রয়েছে যেখানে ওদের জেট ওঠানামা করতো, সেখানে পর্যন্ত নাকি চলে গেছে, যেটা শোনা যায়। হ্যাঁ আসুন দেখাচ্ছি। কাকু আপনি এখানে আসুন। এই যে ইনারা তখন ছেলেবেলায় এই জায়গাটাকে
খুঁড়ে দেখতে চেয়েছিলেন যে কিছু এর মধ্যে আছে কিনা, গুপ্তধন এখানে আছে কিনা, কিন্তু দেখুন বেশি গভীর করতে পারেনি, এর বেশি ওনারা করে হাত স্বীকার করে ওনারা বাড়ি ফিরে গেছিলেন। তখন সম্ভবত ক্লাস 9-10 এরকম পড়ি আর কি। তো হঠাৎ করেই সবাই মিলে এক জায়গায় বসে থেকে থেকে একটা আলোচনা এরকম হলো যে নীলকুঠি আমরা ওই দিনে যাব যেদিন মকর সংক্রান্তি, সেদিন স্কুল ছুটি, প্রাইভেট ছুটি বা এরকম টুকটাক অনুষ্ঠানগুলো হয়তো এখানে ওখানে, তাহলে সারাদিন আপনার খেলাধুলা দিয়ে মত্ত থাকবো, তাহলে সেই সুযোগে একবার যে দেখবো যে নীলকুঠিটা ভিড়ে সবাই বলে, মানে বাবা জ্যাঠা বা আমাদের দাদুরা ওরাও গল্প করেছে যে ওখানে ওদের বেশ কিছু গোপন সম্পদ রয়ে গেছে যেটা ওরা উদ্ধার করে নিয়ে যেতে পারেন। হলো যদি পেয়ে যাই, তো সেইভাবে সবাই মিলে সেই দিনে আসা হলো যে কোনখানটা খুঁড়া হবে কোনখানটা খুঁড়া হবে। আমরা তখন ছোট 8-9-এ পড়ি, কিন্তু আমাদের দাদারা সব এসেছিল বা আমাদের গ্রামের আরো অনেকেই, যে ওইখানটাকে একটা মার্কিং করা হয় গোল করে যে এই জায়গাটায় খুঁড়া হয়। এই যে আপনার এই সিলিং এইখানটায় সম্ভবত ওইখানটাতে, কারণ আমি এটা বহুদিন এখানটাকে আসিনি যদিও। তো শাবল দিয়ে একজন তো কতক্ষণ পরে আলা হয়ে গেল, তারপরে আরেকজন, তারপরে আরেকজন দিয়ে গাঁতি আনা হলো। ওই মোটামুটি আপনার ওই 4 কোড়া পর্যন্ত ডিপ করতে পারা গেছিল, তার বেশি করতে পারা যায়নি। কতগুলা লোক মিলে দিয়ে সবাই গড় করে চল পালি চল। আমি বলতে চাচ্ছি যে ওরা যে ভিতটা করে গেছিল অত্যন্ত শক্ত বা মজবুত, যেটা আজও পর্যন্ত তার ইতিহাস বহন করছে। এটা মানে কতদিনের আপনারা চিন্তা করে দেখুন না। এইটা নাকি আপনার একটা আন্ডারগ্রাউন্ড ঘর, ঘর। এর নিচে আবার বিল্ডিং আছে শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। গেটটাও আছে এখানে, গেট আছে, ওই যেটা শেষ সামনে একটা গেট আছে এখানে, সম্ভবত ওদের গোপন গেট আছে একটা এখানে। যাবার রাস্তাটা ওরা তৈরি করে রেখেছে, মানে আন্ডারগ্রাউন্ড রুম গুলো ওটাই ছিল মেন দরজা। ওটার সাথে অ্যাটাচ হয়েছে। মানে ওই সাইডে যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম। নিচটা গেলে কিছুটা হয়তো এখনো পর্যন্ত আচ্ছা ওই নিচ মাটি বা আবর্জনা পড়ে পড়ে হয়তো বুঝে মানে গর্তটা বুঝে গেছে। এটা কিন্তু প্রায় 10 ফুট নিচ পর্যন্ত, প্রায় 8 ফুটের মতো ধরুন, সেই জায়গা পর্যন্ত কিন্তু মানে পুরো পরিষ্কার ছিল। সেইখানটাতে আমরা অনুমান করতাম যে এখানটাতে একটা সুড়ঙ্গের মতো একটা গোল জায়গা কিন্তু ওখানে করা ছিল। পরে সাহেবরা চারদিকে ঘুরতে ঘুরতে এইখানে নীল চাষের উপযুক্ত মনে করল। তো নিকটে একটা বাঁধ আছে মস্ত বড়, রাজার বাঁধ, ওদের কাদের বাঁধ আছে? রাজার বাঁধই বলা হয়। সে দেখতে হয়েছে একটা মস্ত বড় সায়ের আছে, তাই এত বড় বিস্তৃত জায়গা এইখানে একটা নীল চাষের আমাদের করতে হবে। এই করে তোরা এরোপ্লেনে আসতো, এসে দেখে গেছে, দেখে যে ওইখানে নীল চাষ শুরু করলো। ওইখানে আমরা বনভোজন করতে যেতাম, পিকনিক করতে যেতাম। তখনকার দিনের যে শিল্পীটা কি ছিল মানে আমরা কল্পনা করতে পারিনি, একটা ইট আমরা ছাড়াতে পারিনি। ভারত স্বাধীনের পর থেকে প্রচুর অত্যাচারও হয়েছে, এখন অবধি এর একটা ইটও কেউ খসাতে পারেনি। তখন চুন সুরকি ছিল, কিন্তু সিমেন্ট সাজানি। এটা একদম চুনসুরকি দিয়ে তৈরি করা এখনো অবধি এটা আছে।